শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৭৩তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। আবির বুড়ো গটিয়ে সরাসরি তানভীরের দিকে তাকিয়ে কর্কশ গলায় বিড়বিড় করে বলল, তুই না আমার সম্বন্ধী? তানভীর নিঃশব্দে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি না আমার বড় ভাই? তাছাড়া পুরো পৃথিবী জানে তুমি আমার বন্ধু টাইপের ভাই, তাই আমরা সব দিক থেকেই পারমিশন আছে। আবির দাঁতে দাঁত চেপে বলল, জি ভাই, বুঝতে পারছি। বলছিলাম কি ভাই, আপনি পারমিশন দিলে আমি আপনার বোনের সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই। পারমিশন দিবেন ভাই? জি ভাই, আপনার জন্য এত আয়োজন, বেস্ট অফ লাক ভাই। তানভীর চলে যাচ্ছে। আবির মুচকি এসে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধের শব্দে মেঘের শরীরে ঝাঁকি দিয়ে উঠেছে। মাথা নিচু করে জোরে নিঃশ্বাস ছাড়লো। আবির আর চোখে মেঘের দিকে তাকালো। ঠোঁটে লেগে থাকা দুষ্টি হাসি ধীর পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। আবিরের তপ্ত মুখে চোখে চোখাচোখি হলো মেঘের। উৎকণ্ঠায় মেঘের চিবুক নেমে গলায় ঠেকেছে। ক্ষীণ বক্ষে তীব্র কম্পনে শরীর ঘেমে একাকার অবস্থা। আবির আকপাস না ভেবেই আচমকা মেঘের কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। অপ্রত্যাশিত ঘটনায় মেঘ চমকে ওঠে। বুকের ভেতর হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। হাত পা সহ সারা শরীর থরথর করে কাঁপছে। আবির আকস্মিক জামা কাপড়ের ওপর দিয়ে মেঘকে জড়িয়ে ধরে পেটে মুখ গজল। আবিরের অবস্থিত স্পর্শে মেঘের জোরালো বক্ষস্পন্দন আরো জোরালো হতে শুরু করেছে। নীরবে ঢোক গিলে এলোমেলোভাবে নিঃশ্বাস ছাড়তে লাগলো। আবিরের ভয়ঙ্কর আবেশে আবদ্ধ সুনিষ্ট আকাশের দিকে স্ফুটিত হলো। মেঘের শরীর থেকে আসা বিমুগ্ধ ঘ্রাণ আবিরের নাসারন্ধ্রের সঙ্গে সঙ্গে শরীরে তোলপাড় তুলছে। আবির এক মনে সেই ঘ্রাণটা উপলব্ধি করেছে। মেঘের অভিমানে নাক ফোলানো, গায়ের তীব্র গন্ধ, দরদি স্পর্শ, আহ্লাদী কণ্ঠের আবদার পূরণের পরিপূর্ণ অধিকার পেয়েছে আজ। এই মেঘ একান্তই আবিরের। পৃথিবীর আর কারো সাধ্য নেই যে আবিরের কাছ থেকে তার মেঘকে দূরে সরাবে। আজ ছোট মেঘ আদুরে কণ্ঠে বলা কথাটি আবিরকে খুব মনে পড়ছে। হঠাৎ পেট থেকে মুখ সরিয়ে ঘাড় খুঁড়িয়ে মেঘের অভিমুখে তাকালো। মেঘের অন্ধ চোখের পাতায় অল্প করে কম্পিত অধর রেখে আবির আনমনে হেসে অন্তত মোলায়েম কণ্ঠে বলল, তুমি আমার বহু প্রতীক্ষিত এক অভিলাষ, হৃদয়ের মণিকোঠার সংগোপনে রাখা নির্মম প্রয়াস, আমার অবিচ্ছিন্ন প্রাণের উত্তাপ তুমি। সকাল সন্ধ্যা সর্বনাশের কারণটাও শুধু তুমি। মেঘ সংকোচ কোনোভাবে কাটছে না। চোখ খুলে আবিরকে দিকে তাকাতেও পারছে না। আবির মুচকি এসে ডাকলো, ওগো রূপকথা, চেয়ে দেখো না মন মরা। মেঘ কিংকর্ত বিমূঢ় হয়ে আবিরে একে অপরের ভাব প্রকাশ করে। মেঘের অস্থিরতা বেড়ে যাচ্ছে। বুকের ভেতর চলা ইতস্ততা কাটিয়ে চোখ পিটপিট করে তাকালো। আবিরের সঙ্গে চোখাচোখি হতে আবির আকস্মিক সশব্দে হেসে উঠল। আবিরের প্রাণোচ্ছল হাসি দেখে মেঘ না হেসে পারল না। আবির হাসি থামিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজে তপ্ত স্বরে শুধালো, আমাকে পেয়ে খুশি তো? মেঘ মাথা দুলিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আপনি? আবির আবারও মৃদু হাসলো। মেঘের কোল থেকে উঠে মুখোমুখি বসলো। লম্বা নিঃশ্বাস ফেলে মেঘের হাত দুটো শক্ত করে ধরে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহ, আজ আমি খুব খুশি, কারণ আমার স্প্যারোকে দেওয়া কথা আজ পরিপূর্ণভাবে রাখতে পেরেছি। ছোট স্প্যারো থেকে আহ্লাদী কণ্ঠে বলা কথাটা আমাকে ছেড়ে যেতে পারবে না। স্প্যারো ভুলে গেলেও আমি ভুলতে পারিনি। গত 16টা বছর আমি শুধু এই একটা কথার জোরেই সব বিপত্তি কাটিয়ে টিকেছিলাম। আজ আমার স্প্যারোকে আবার বলতে চাই, আমি ছেড়ে যাইনি, কোথাও যাইনি। তোমার আবির তোমারই আছে। শুধু সেদিন বলেছিলে ছেড়ে যেও না, অথচ আমি বুঝেছিলাম তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। শেষ বিকেলে পাখি ফেরার তারা দেখে তুমি আবেগী কণ্ঠে বলেছিলে, ওদের মতো আমারও যদি আলাদা একটা বাড়ি থাকতো। আর আমি ভেবেছিলাম যে কোনো মূল্যে হোক তোমাকে তোমার স্বপ্নের বাড়ি উপহার দেব। একবার খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলে বলে তুমি শীতল কণ্ঠে বলেছিলে, খেলতে না গেলে পায়ে ব্যথা পেতাম না। আমি মনে মনে বলেছিলাম আজকের পর খেলতে যাব না। জ্বরের ঘরে আমার হাতটা আঁকড়ে ধরে তুমি বলেছিলে আমার কাছে থাকো। আমিও থেকে গেলাম। কোনো একদিন কোনো কারণে বাসায় আমাকে বকা দিচ্ছিল দেখে তুমি সবার সামনে আমার হাতটা শক্ত করে ধরে বলেছিলে, আবির ভাইয়া শুধু আমার, তোমরা কেউ কিছু বলতে পারবে না। আমি সেই দিনই তোমার হয়ে গিয়েছিলাম। নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম বাঁচলে তোমার সাথে বাঁচবো। মেঘ অবিশ্বাস্য চোখে আবিরের অভিমুখে চেয়ে আছে।
আতর্কিতে বেড়াচ্ছে বুকের ভেতরে ধুকপুক শব্দ। আবিরের কথাগুলো শুনে মেঘের চোখ ক্ষুধায় কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। ফর্সা লাজুক আদলে নাকের ডগায় মুক্তোর মতো চিকচিক করছে ঘাম। মেঘের উদ্বিগ্ন মনোভাব দেখে চোখ ফুটে ওঠে সেই আবিরের প্রাণনয় স্নিগ্ধ মেঘ। সেই আবির মেঘের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল এতগুলো বছর। এটা ভেবে মেঘের মস্তিষ্কের নিউরন অনুসীরিত হচ্ছে। মেঘ অসহায় মুখে আবিরের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি আপনাকে এত কিছু বলেছিলাম? আবির মেঘে দুহাত দু গালে রেখে নিঃশব্দে টেনে বলল, আমার মনে নেই কেন? কারণ তখন তুমি অনেক ছোট ছিলে। আপনি কখনো বলেননি কেন? ভালোবাসা মুখে বলতে হয় না পাগলি, তোমাকে নিজে থেকে অনুভব করতে হয়। আমি তোমার সেই অপেক্ষাতেই ছিলাম। মেয়ে কপাল কুঁচকে প্রশ্ন করলো, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? শুনতে খুব খারাপ লাগছে, কেমন জানি অস্বস্তি লাগছে। আপনার মুখে তুইটাই মানায়। অভ্যাস করো, এখন থেকে তুমিটা বেশি শুনতে হবে। কেন? আবির মৃদু স্বরে বলল, আমার সম্বন্ধে আমাকে ভয়ঙ্করভাবে ওয়ার্নিং দিয়েছে। বিয়ের পর তোমার সাথে তুই তাকারি চলবে না, আমার নামে মামলা দিবে। তানবীরের এসব তুই তাকারি একদম পছন্দ না। ওর সাথে কথা বলার সচরাচর তোমাকে তুই বলে সম্বোধন করি, তারপর ভুলে যায় যদি বলে ফেলি, দেখা যাবে রাগে সারাদিন আমার সাথে কথা বলবে না। গতকাল রাতে আমাকে লাস্ট ওয়ার্নিং করেছে, কোনোভাবেই তুই বলা যাবে না। পার্সোনালি ঘরে দরজা বন্ধ করলে তুই বললেও আমার সম্বন্ধী বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা আত্মীয় স্বজনের সামনে কোনোভাবেই তুই বলতে পারবো না। মেঘ অভিনিষ্টার ন্যায় চেয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে শুধালো, আপনি ভাইয়াকে ভয় পান? না, তোমায় ভয় পাই। মানে? আবির মেঘের হাত থেকে নামিয়ে বুকের ওপর রেখে বলতে শুরু করলো, তোমাকে হারানোর ভয়ে আমার এই যে এইখানটায় বারংবার কেঁপে ওঠে। আবিরের ধ্বংসের একমাত্র অস্ত্র হচ্ছে মেঘ। তানভীর সহ আমার কাছের মানুষ খুব ভালোভাবেই জানে আমার জীবনের অস্তিত্ব ঠিক কতখানি জুড়ে আছে এই মেঘ। আমাকে কোনো কিছুতে রাজি করাতে ব্যর্থ হলে তোমার নামই নেয়, কারণ তারা জানে তুমি আমার একমাত্র দুর্বলতা। এই যে তুমি কতগুলো কুসংস্কার মানো, কিন্তু কিছু হবে না জেনেও আবেগেই নাচো। আমিও ঠিক তেমন। তোমার নাম শুনলেই বুঝে না বুঝে রিয়াক্ট করি, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অত্যন্ত পক্ষে তোমাকে নিয়ে তানভীরের সাথে আমি কোনো রকম অসম্প্রদায় জড়াতে চাই না। আবিরের উৎকণ্ঠা দেখে মেঘ প্রতিনিয়ত আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। মেঘ নির্বিকার চোখে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখছে। আবির কয়েক মুহূর্ত মেঘের মায়াবী আদলে চেয়ে থেকে আনমনে হেসে বলল, ম্যাম, এভাবে তাকিয়ে আমার আঁকিভাগে দুর্বল করে দিবেন না। আপনার সাথে আমার অনেক কথা আছে। আবিরের কথায় মেঘের ভাবনার সুতো ছিঁড়েছে। কপালে ভাঁজ ফেলে মৃদুস্বরে বলল, কি কথা? আগে নামাজ পড়ে রবের কাছে শুকরিয়া আদায় করি, তারপর বলবো। যাও, ফ্রেশ হয়ে অজু করে আসো। আগে আবির মেঘের হাত ছেড়ে বিছানা থেকে নেমে গেছে। এত কথোপকথনের ভিড়ে রিয়া আর জান্নাতের শিখিয়ে দেওয়া নিয়মকরণের কথা ভুলে গিয়েছিল মেঘ। মেঘ ঝট করে বিছানা থেকে নেমে আবিরের পায়ে হাত দিয়ে সালাম করতে নিলে আবির সালাম করার আগে মেঘের হাত দু বাহু দিয়ে চেপে ধরে আলতোভাবে বুকে জড়িয়ে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তোমার অবস্থান আমার পায়ে নয়, হৃদয়ে। আজকের পর কোনোদিন পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করবে না, মনে থাকবে? জি। আবির মেঘকে ছেড়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে বেলকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কিছু একটা করছে। এদিকে মেঘ মনে মনে হাবিজাবি ভাবছে আর ব্যস্ত হাতে গহনা খুলছে। গলায় একটা গহনা খুলতে গিয়ে চুলে টান পড়তে মেঘ ব্যথায় উফ করে উঠল। আবি সহসা ফোন টেবিলের ওপর রেখে মেঘের কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চুলে টান লাগছে। হাত সরাও, আমি দেখছি। মেঘ ভুরু কুঁচকে তাকালো, তবে নিষেধ করলো না। আবির খুব মনোযোগ দিয়ে চুল সরিয়ে গহনা খুলে দিচ্ছে। মাথায় লাগানো ক্লিপগুলো খুলতে খুলে কর্কশ করে বিড়বিড় করলো, আগেই বলেছিলাম রাতে এত সাজগোজ করতে হবে না। তারপরও কেউ করে শোনে কার কথা? আবিরের কথার অভিপ্রায় ফিরল। চোখ ঘুরিয়ে আবিরকে এক পলক দেখে হালকা ঘেঁষে শীতল কণ্ঠে বলল, আবির ভাই। আকস্মিক আবিরের সুপ্ত চোখে ভেসে উঠল। মেঘের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে মেঘ দাঁত কেলিয়ে হাসলো, মজা করেছি। আবির প্রত্যুত্তরে কিছুই বলল না। মেঘ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে আবির চুপচাপ ওয়াশরুমে চলে গেছে। যথারীতি দুজন একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছে। নামাজ শেষে আবির মেঘের কপালে দীর্ঘ চুমু খেয়ে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরলো। আবির সারাদিনের সব দুষ্টুমি খুনসুটি হঠাৎই পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে। আবিরের বুকের ওপর মাথা রেখে মেঘ স্পষ্টভাবে আবিরের হৃদস্পন্দন টের পাচ্ছে। মেঘ হঠাৎই
তটস্থ কণ্ঠে শোধালো, কি হয়েছে আপনার? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আবির ঘন ঘন ঢেক গেলছে। মেঘ বিছানার পাশে বসিয়ে ফ্লোরে বসলো। মেঘ ব্যাকুল কণ্ঠে বারবার প্রশ্ন করছে। আবির উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। আবির আচমকা বসা থেকে উঠে ওয়ার্ডরোব থেকে একটা ছোট্ট বক্স বের করলো। আবির লেখা একটা ডিজাইন লকেট আর একটাই মেঘের গলায় পরিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, এটা বাসরাতের গিফট। মেয়ে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বালিশের নিচ থেকে একটা ঘড়ির বক্স বের করে আবিরকে দিয়ে বলল, এটা আপনার জন্য। আবির কপাল কুঁচকে প্রশ্ন করলো, বাসরাতে গিফট দিতে হয়? এটা তোকে মাকে কে বলেছে? রিয়াপু, জানাত আপু ছাড়া আমার বান্ধবীরাও বলেছে। আর কি কি বলেছে? আরো অনেক কিছু। আবির ভুড়ি গুটিয়ে ধীর হস্তে কপাল চাপড়ে শক্ত কণ্ঠে বলল, ইস, আমার বউটা কে ওরাই নষ্ট করেছে। মেঘ ঠোঁট কামড়ে বিড়বিড় করলো, মোটেও না। আবির ঘড়িটা দেখে মুচকে এসে বলল, পরিয়ে দাও এখন? মেঘ ঘড়িটা পরিয়ে দিয়ে আহ্লাদিক কণ্ঠে বলল, পছন্দ হয়েছে? আমার একমাত্র বইয়ের দেওয়া গিফট, পছন্দ কেন হবে না? আবির তপ্ত স্বরে ফের বলল, তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। কি? আবির একটা অ্যালবাম বের করে মেঘের হাতে দিল। অ্যালবামের সর্বপ্রথম ছবিটা আবির আর মেঘের বিয়ের, দুজন পাশাপাশি বসা। মেঘ ঘাড় কাত করে আবিরের বাইসেপে রেখেছে। আবির মেঘের মাথার ওপর নিজের হাত কাত করে রেখেছে, দুজন এক হাত সামনের দিকে। আবিরের তালুতে মেহেদি দিয়ে লেখা মেঘের আবির, আর মেঘের হাতে লেখা আবিরের মেঘ। মেঘ ছবিতে দেখে মৃদু হেসে অ্যালবাম খুলছে। মেঘের জন্মের পর আবিরের প্রথম কোলে নেওয়ার ছবি। মেঘের 6 মাস, 1 বছর, 2 বছর বয়স থেকে শুরু করে বিয়ে পর্যন্ত আবিরের যে কাছে যত ছবি ছিল সব অ্যালবামে আছে। মেঘ মৃদু চোখে তাকিয়ে ছবিগুলো দেখছে। আবির পাশে দাঁড়িয়ে ছবিগুলো বর্ণনা দিচ্ছে। ছোটবেলার ছবিগুলো ফ্যামিলি অ্যালবাম থেকে সংগ্রহ করা। কোনো ছবি কখন কি অবস্থায় কাকে দিয়েছে, কিভাবে উঠিয়েছে, নির্দ্বিধায় সব বলছে। মেঘ নিস্তব্ধ হয়ে ছবিগুলো দেখছে আর আবিরকে দেখছে। মাঝখানে 9 বছরের একসাথে ছবি না থাকলেও লাস্ট 2 বছরের ছবি তার উসুল করে লাস্ট 2 বছরে তার সব ছবি উসুল করে ফেলেছে, যার মধ্যে হাতে গোনা কয়েকটা ছবি মেঘ নিজের ইচ্ছায় তুলেছে, আর বাকি সবগুলো আবিরের পার্সোনাল ফটোগ্রাফার তুলে দিয়েছে। অ্যালবাম দেখা শেষ হতে মেঘ দীর্ঘ শ্বাস ছাড়লো। আবির মৃদু স্বরে জিজ্ঞেস করলো, রাগ করেছ? মেঘ ঠোঁট ফুলিয়ে চেয়ে আছে। আবির নিরেট কণ্ঠে বলল, রাগ করো না প্লিজ। এটা দেখে রেখে গেলে পরেরগুলো দেখলে কি করবা? পরে কি? আবির একটা চাবির গোছা মেঘের হাতে দিয়ে বলতে শুরু করলো, আজ থেকে এই চাবির গোছাটা তোমার। এখানে আমার রুমের প্রতিটাই তালাবদ্ধ জিনিসের চাবির পাশাপাশি আমার অফিসের সব চাবি আছে। তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই তোমার থেকে আমার কোনো লুকোচুরি নয়। আমার যা কিছু আছে সবকিছু তোমার অধিকার। মেঘ আজ হতবিহ্বল যে আবির নিজের জিনিসপত্র কখনো কাউকে ছুতে দেয় না, রুমে ঢুকতে দেয় না, সবকিছু তালা দিয়ে রাখে, সে আজ নিজের হাতে সব দায়িত্ব মেঘকে দিয়ে দিচ্ছে। আবিরের এত পরিবর্তন মেঘ স্তব্ধ চোখে কেবল দেখছে। আবির আকস্মিক মেঘের চোখে মুখে তাড়ালো। আচমকা ধপ করে মেঘের পায়ে মেঘ পায়ের কাছে বসে পড়েছে। আবিরের গায়ে যেন পা না লাগে তার জন্য মেঘ সঙ্গে সঙ্গে পা সরিয়ে থমথমে কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? আবির পেছন থেকে একটা সুন্দর গিফটের বক্স বের করে মেঘের হাতে দিল। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করলো, এটাতে কি? দেখো। বক্স খুলতেই 2টা ব্যাংকের চেক দেখতে পেয়েছে। মেঘ অ্যামাউন্ট ঠিকমতো খেয়াল করেনি। কৌতূহলবশত চেক তুলে বিস্ময় সমেত বলল, বক্সে বেশ কিছু স্বর্ণের গহনা। মেঘ বারবার আবিরের দিকে তাকাচ্ছে। আবিরের ঠোঁটে মলিন হাসি। মেঘ গহনা তুলে বিছানার পাশে রাখছে, কাগজের সাথে কিছু লাল ফিতাই পেঁচানো। দেখে মেঘ স্বাভাবিকভাবে খুলতে দেখে একটা দলিল। কিছুটা পড়ার পর বুঝতে পারলো একটা জায়গা আবির মেঘের নামে করে দিয়েছে। মেঘ আশ্চর্য নয়নে তাকে প্রশ্ন করলো, এসব কি? আবির মুচকি এসে বলল, স্প্যারোডিম হাউস তোমার বাড়ি, একান্ত তোমার, যেখানে আমার কোনো অধিকার নেই। মেঘ কিঞ্চিৎ রাগী স্বরে বলল, অধিকার যদি নাই থাকতো তাহলে আমার বাড়ি আপনি আমাকে না জানিয়ে কেন করেছেন? আগে আমাকে বললেন না কেন? শুরুতে জানতে পারলে তো পরিস্থিতি ছিল না। কেন? সময়টা ছিল ডিসেম্বর মাস, মাইশাপুর বিয়ে থেকে মালা কারণে তোমাকে জোর করে নিয়ে আসলাম। আমি অফিস থেকে এসে তোমাকে সময় নিয়ে বুঝাতে চেয়েছিলাম মানার সাথে আমার কিছু নেই, অথচ
আমার আসা পর্যন্ত জাস্ট 5 মিনিট অপেক্ষা করতে পারলে না। আমার গুরুত্ব না দিয়ে মিনহাজকে গুরুত্ব দিয়েছিলে, তার জন্য তোমার প্রতি অভিমান হয়েছিল। সে অভিমানে তোমার আব্বুর কথার জেদে পরিণত হয়েছিল। উনার মেয়ে রানীর মতো রাখতে হবে, রানীর মতো স্বপ্ন পূরণ করতে হবে। সেই রাতে 3-4 দিনের জন্য চলে গেলাম। দিন রাত এক করে সবকিছু রেডি করে আসছি। সেদিন বাসায় কাজ শুরু করব, তার আগের দিন থেকে আপনাকে এত মতে রিকোয়েস্ট করলাম, কিন্তু তুমি এতটাই জেদি যে কোনোভাবেই যেতে রাজি হইলে না। তোমার সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, দিতে পারলাম না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাসার ঘরে কাজ পুরোপুরি শেষ করে জানাবো। মেঘ শান্ত কণ্ঠে বলল, ইস, মিস করলাম। বাকিগুলো দেখে শেষ করো। মেঘ আবারও বক্স হাতে নিল। কিছু চিরকুট, আবিরের অফিসে কিছু ডকুমেন্টের সাথে কয়েকটা 500 টাকার 100 টাকার বান্ডিল। এত টাকার বান্ডিল দেখে মেঘ আশ্চর্য নয়নে তাকে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, এত টাকা কার? আবির মোলায়েম কণ্ঠে বলল, তোমার। মানে এত টাকা আমি কি করব? এগুলো সব কাবিনের। মেঘ ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমি যতদূর শুনেছি কাবিন বউয়ের পরিবার অথবা পরিবারের ইচ্ছে অনুযায়ী দিতে হয়। আমি বউ হয়ে বলছি, আমার কোনো কাবিনের প্রয়োজন নেই। আমি আপনাকে চেয়েছি, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে গেছি। আমার আর কিছু চাওয়ার নেই। আপনার এত এত গিফট, টাকা, ব্যাংকের চেক, এসবের কোনো কিছুই চাই না আমার। বিয়ের কাবিন যদি অবশ্যই হয়, তবে আমি কাবিন হিসেবে আপনাকেই চাইবো। আমি তো শুধু আপনাকেই চাইবো। মেঘের চোখ ছলছল করছে। নিজেকে সংযত রাখতে তড়িৎ শ্বাস টানলো। আবির নির্বোধ নেত্রে চেয়ে মেঘের মায়াবী অনলে অল্প তো লজ্জে আড়ষ্ট। মেঘের অদম্য কণ্ঠে আকাঙ্ক্ষা শুনে আবির শীতল কণ্ঠে মুসলিন হাসল। মেঘ কিছুক্ষণ কি বলছে না জানে না। আবির অন্যরকম চাহনিতে কিছুটা লজ্জা পেয়ে আবির চোখ মুখ গুটিয়ে শান্ত কণ্ঠে শোধালো, যা দিয়েছি সবকিছু সহ আবিরকে যদি তোমার হয়, তাহলে কাবিন নিয়ে কি তোমার আর কোনো আপত্তি আছে? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকিয়ে শ্বাস টেনে ঠোঁট ফুলিয়ে নিষ্পলক কণ্ঠে বলে উঠল, আমার আবির হলেই হবে। আবির ভুরু ওঠাতে মেঘ থমথম খেলো, বলল, সরি, আপনাকে হলেই হবে। আমি তো তোমারই। বাকি যা কিছু দিয়েছি সবই তোমার। এগুলো সব কাবিন হিসেবেই তোমাকে দিয়েছি। তোমার কাছে আর কিছু চাওয়ার আছে? মেঘ সবলীলা ভঙ্গিতে বলল, আমার আর কিছু লাগবে না। মনে কষ্ট থাকবে না তো? মেঘ একগাল হেসে বলল, আমার মনে কষ্ট ছিটে ফোটাও নেই, কারণ আপনাকে পেয়ে গেছি যে। আবির অনুরক্ত হেসে টেবিলের ওপর থেকে একটা বই এনে কাগজ এনে মেঘের হাতে দিল। তেমন একটা গুরুত্ব না দিল। মেঘ জিজ্ঞেস করলো, এগুলো কি? পড়ো। মেঘ বিড়বিড় করে পড়ছে। কিছুটা পড়তেই বুঝতে পারলো এটা কাবিননামার কপি। মেঘ সঙ্গে সঙ্গে নিচে তাকালো। বরের স্বাক্ষরের জায়গায় সাজ্জাদুল খান আবির লেখা, আর কনের স্বাক্ষরের জায়গায় মাহাদিবা খান মেঘ। বিবাহ রেজিস্টার তারিখ 3/2/2000 কত সেটা দেওয়া নাই, যা আজ থেকে আরো 3 বছর আগের। এটা দেখে মেঘ বিস্তীর্ণ চোখে তাকালো। এক হাতে নিজের মুখ চেপে ধরেছে। মেঘের হাত থরথর করে কাঁপছে। কান দিয়ে গরম হাওয়া বের হচ্ছে। মস্তিষ্কে বিদ্যমান স্নায়ুগুলো ধপ করে কেঁপে উঠেছে। বুকের ভেতর দূর করছে, কেঁপেই চলেছে যে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না মেঘ। মেঘ শস্য ব্যক্ত হয়ে আবিরের দিকে তাকালো। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে মেঘকে দেখিয়েছে, আর নিজের বুকে হাত রেখে অনুষঙ্গ স্বরে দোয়া পড়ছে। মেঘের গলায় আটকানো নিঃশ্বাসটা অতি স্বর্ণপর্ণে বেরিয়ে আসছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে থমথমে কণ্ঠে বলল, এগুলো কি সত্যি? আবির ঢোক গিলে ধীরস্থ কণ্ঠে বলল, আইনের চোখে আমাদের বিয়ে 3 বছর আগেই পূর্ণ হয়ে গেছে। গতকাল 4র্থ বছরে পদার্পণ করেছি। তোমাকে আগেই বলেছিলাম, তুমি আমারই। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। কেউ যদি আমার সাথে ঝামেলা করতে চাইতো, আমি সরাসরি কাবিননামা দেখিয়ে দিতাম। মেঘ ভাবনা চিন্তা ছাড়াই আচমকা বলে উঠলো, এটা কিভাবে সম্ভব? আবির শক্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি দেশ ছাড়ার মাসখানেক আগে দানবীরকে তোমার ব্যাপারে সব বলে গেছিলাম। সে আমার আবেগ অনুভূতি দেখে প্রাথমিক দিকে মেনে নিলেও বর্তমানে ওর মনে কিছু একটা খটকা সৃষ্টি হয়েছিল, কারণ শত হলেও সে তোমার আপন ভাই। তোমার প্রতি ওর একটা দায়িত্ব রয়েছে। বলতে গেলে তানভীর আমি দুজনে মিল তখন অপ্রাপ্তবয়স্ক। মজার ছলেই হোক
কিংবা গভীর চিন্তা করেও তানভীর একদিন হুট করে বলে বসে, ভাইয়া তুমি বনুকে এখন পছন্দ করো মানলাম, আমি ওকে দেখেও রাখলাম, কিন্তু 7 বছর পর তোমার মন মানসিকতা যেরকম থাকবে তার কি গ্যারান্টি? আমি তখন যদি বনুর প্রতি এখনকার মতো অনুভূতি না থাকে। তানভীরের কথা শুনে আমার মনেও চিন্তা জাগে। আমি নিজেও কখনো সেভাবে ভেবে দেখিনি, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম তোমাকে বিয়ে করব। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজেও জানি না, শুধু মনে ছিল তানভীর যা বলেছে তা একদম ঠিক বলেছে। তানভীর মজার ছলে বললেও আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারতাম না। তানভীর জানানোর পরেও সে খুব রিকোয়েস্ট করেছে যেন বিয়ের জন্য ঝামেলা না করি। ও এমনিতেও এসব বলেছিল, আরো অনেক কিছু। আমার মাথায় তখন কিছুই ঢুকলো না। আমার কাছের বন্ধু বাবার কাজী, তাই সাক্ষাৎকার করে খোঁজ নিলাম। তোমার বয়স অনেক কম ছিল তখন, তোমার আমার প্রতি তীব্র ঘৃণাও ছিল। সব মিলিয়ে বিয়েটা সম্ভব ছিল না। তাছাড়াও কিছু নিয়ম রীতি ছিল যার কারণে আঙ্কেল কোনোভাবেই রাজি ছিলেন না। কিন্তু আমি তখন একটাই জেদ করেছিলাম, যেটা এভাবেই হোক বিয়ে করতে হবে। আঙ্কেলকে বিস্তারিত বুঝিয়ে খুব কষ্টে রাজি করেই রাকিব, তানভীর আর সুজনের উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন করে দেশ ছাড়ি। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, বিশ্বাস করো আমি তখন কোনো কিছু ভাবিনি, এত কিছু বুঝিও নি, শুধু বুঝেছিলাম তোমাকে লাগবে, মানে সেটা আমার লাগবেই, তা যে কোনো মূল্যেই হোক। মস্তিষ্কে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, তোমাকে বৈধতা চাদরে মোড়াতে। পাওয়া না পাওয়ার মাঝে আমি তখন বাস্তবিক জ্ঞান হারিয়ে ফেলেছি। ভবিষ্যতে কি হবে বা কি হতে পারে সব ভুলে গেছি। বিয়ে পরিপূর্ণ হবে না জেনে আবেগের তাড়নায় বিয়ে করলাম। নিশ্চুপ মেঘ এবার চোখ খুলল, কিন্তু বিস্ময়ে জানতে চাইলো, আমার সাইন কে দিয়েছে? তুমি? কিভাবে? আমি এসবের কিছুই জানি না। মনে আছে তানভীর একদিন ঘুরতে নিয়ে তোমাকে বিয়ের কথা বলেছিল? হ্যাঁ মনে আছে। আমার এমনই একটা কাগজে সাইন করতেও বলেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিসের কাগজ? ভাইয়া বলেছিল বিয়ের। আমি তখন সেভাবে গুরুত্ব দেইনি, ভেবেছিলাম ভাইয়া মজা করছে। আবির কপাল গুটিয়ে জানতে চায়, কেন? তোমার নাম বলেছিল মনে নেই? হ্যাঁ এটাও মনে আছে। বিয়ের কথা বলায় আমি যখন হাসছিলাম তখন ভাইয়া জিজ্ঞেস করেছিল আমাকে যার কাছে বিয়ে দিয়ে দিলে আমার বিয়ের কথা বলায় আমি যখন হাসছিলাম তখন ভাইয়া জিজ্ঞেস করেছিল আমাকে যার তার কাছে বিয়ে দিলে আমার আপত্তি আছে কিনা। আমি সুন্দর করে বলেছিলাম কোনো আপত্তি নেই, যাকে বলবা তাকে বিয়ে করে নিব। আবার সত্যি কোনো আপত্তি ছিল না, কারণ তখন আমার জীবনের আপনি ছিলেন না। আমার চোখে আবির ভাই সবার সেরা ছিল না সেই সময়। সে যা বলতো আপনার থেকেও আমার ভাই সবার সেরা ছিল। সে যা বলতো আমি সবকিছু মেনে নিতাম। ভাইয়া তখনও আপনাকে বিয়ে করার কথা বলেছিল, আর আমি ভাইয়ার কথায় আপনাকে বিয়ে করতেও রাজি হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ভাইয়া মজা করে বলছে, তাই যা বলেছে সবেতেই হ্যাঁ হ্যাঁ করে সাইন করে দিয়েছি। তারপর ভাইয়ার সাথে এই বিষয়ে আর কোনো কথাই বলিনি। ভাইয়া কিছু বলেনি। আমি আর এই ঘটনা বেলুম ভুলে গেছি। আবির মলিন হেসে বলল, ওই দিনই তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। তানভীর সাথে সাথে সেখান থেকে কাজী সাহেব, সুজনরাও উপস্থিত ছিল। তাছাড়া ফোনে আমিও ছিলাম। মেঘ হা করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির গলা খাকারে দিয়ে আবার বলতে শুরু করলো, আমি সাইন করার দিনই তোমাকে বউ হিসাবে কবুল করেছিলাম, কিন্তু তোমারটা বাকি ছিল। তোমাকে বিস্তারিত বুঝিয়ে পরিস্থিতি ছিল না, তাই তানভীর সেভাবে ম্যানেজ করতে পারেনি। আমার কথা ছিল যেহেতু তোমার সাথে সব মানসিক বা শারীরিক কোনোভাবেই আমি জড়িত না, তাই আইনি কাজটা সম্পন্ন করে রাখবো। বাসায় এসে যেভাবে হোক তোমাকে পটিয়ে বাসার সবাই অনুমতি নিয়ে তোমাকে বিয়ে করব। আমি নির্বোধ ছিলাম, কারণ আমি তখনও আবেগে গা ভাসাচ্ছিলাম। আমার বিয়ে আইনিভাবে নিবদ্ধ হয়ে গিয়েছিল, আর এত বছরে ভালোবাসা আইনি স্বীকৃতি দিতে পেরে আমি সুখের হাওয়া বইছিলাম। আমার আকাশের বাতাসে বিয়ের আমেজ ছিল, কিন্তু সেই আমেজে বেশি দিন থাকলো না। মাস তিনেকের মধ্যে ফুপির কথা জানতে পারলাম, আর তখনই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তানভীরের সাথে ঘটে যাওয়া
ঘটনা ভিত করে আইনি স্বীকৃতির জন্য জোরাজোরি করছিলাম, কিন্তু ফুপির কথা শুনে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যাই। যেখানে ফুপির প্রেমের সম্পর্কে জেনে মানেনি, সেখানে আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। আমার বিয়ে কোন লেভেলে অপরাধের কাতারে পড়বে সেটা ভেবে আমি আটকে ছিলাম। এত বছর ধরে এই বাড়িতে গড়া আইন ভেঙেছিলাম আমি। নিজের আক্ষেপ নিয়ে নিজে পড়ছিলাম। কিছু সময়ের জন্য মনে হয়েছিল পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু সময়ে তোমাকে দেওয়া কথা আমার কানে বাজছিল, আমাকে ছেড়ে যেতে পারবে না। সেই আদুরে অনন আমার মৃত্যুর দ্বার প্রান্তেও টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু তোমার কথা ভেবে অনুভব নিজেকে তৈরি করেছিলাম একদম অন্যভাবে। কিন্তু বুকে ছিল আকাশ সমান ভার। বাসায় বিয়ের কথা জানলে তোলপাড় শুরু হয়ে যাবে, এটা খুব ভালোই বুঝতে পেরেছিলাম। তোমাকে নিয়ে আলাদা থাকার যোগ্যতা ছিল না তখন, কিন্তু তুমি যে আমার ছিলে না, যোগ্যতা দিয়ে কি হবে? তুমি এমনিতেও 7-8 বছর যাবৎ আমার সাথে কথা বলছিলে না। ওই অবস্থায় কোনো ক্রমে যদি শুনতে পারতে যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তখন আব্বু চাচু কি করতে জানি না, তুমি হয়তো আমায় খুন করতে চাইতে, নয়তো নিজে সুইসাইড করতে, আর না হয় লাস্ট অপশন ছিল ডিভোর্স। তোমার জেদকে আমি বারবারই ভয় পাই। তখন খুব ভয় পেয়েছিলাম তুমি ভুলক্রমে কিছু করলে তুমি সেটা করে ভুলক্রমে কোনো কিছু বললে সেটা তুমি করে ছাড়ো। বাসায় ফিরে 3 মাস কিংবা 6 মাসের মধ্যে বিয়ে করার স্বপ্ন আড়ালে হারিয়ে গেল। সেই সাথে আতঙ্ক শুরু হলো। তানভীর, রাকিব দুজনে খুব জোর করে বললাম, ভুল করে যেন বিয়ের টপিকস না ওঠায়, বিয়ের কথা যেন মন থেকে ভুলে যায়। অনাকাঙ্ক্ষিত কারণে 6 মাসের আগে দেশে ফিরে আসলাম। তখন সব বলে তোমাকে আমার প্রেমে পড়তে বাধ্য করালাম। প্রতিনিয়ত নিজের আবেগ নিয়ন্ত্রণ করে তোমাকে অনুভব করতে লাগলাম। আলহামদুলিল্লাহ, বছরখানেকের মধ্যে আমি সফল হয়ে গেলাম। আমার অ্যাক্সিডেন্টের পর তোমার আবেগ জানানোর কথাগুলো শুনে তোমাকে ভালোবাসার পুরোপুরি নিশ্চয়তা পেলাম। বাসার পরিস্থিতি, তোমার পরিস্থিতি থেকে দ্বিতীয়বার উপলব্ধি করেছিলাম আমার আবেগের বশে কত বড় ভুল করে ফেলেছি। আম্মু বারবার জানতে চাওয়া তোমাকে কোনো পছন্দ আছে কিনা, আব্বুর এই প্রশ্নে পরক্ষণে জিজ্ঞেস করার সে সাথে অতিরিক্ত যত্নে পাগলামো। তখন বুঝেছিলাম আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে। তাদের ইচ্ছাশক্তি এতটাই প্রবল যে আমি চাইলেও তারা পৃথিবীর সবকিছু আমার সামনে হাজির করবে। সেখানে তোমাকে সাথে বিয়ে দেওয়া তেমন কোনো বিষয় না, বরং তোমাকে চাইলে আম্মু খুশি হতো, কিন্তু ওনারা তো জানতো না যে আমি ওনাদের হৃদয় আগে ভেঙে ফেলেছি। আর না তুমি জানতে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার বিয়ের কথা বলা কোনোভাবে সম্ভব ছিল না। বিয়ের ঘটনা লুকিয়ে নতুন করে বিয়ে করা, তাছাড়া তখনই তোমার স্বপ্নের বাড়ি গিফট করা বাকি ছিল, তোমাকে মানসিকভাবে প্রস্তুত করা বাকি ছিল। গত রমজানের আগে হুট করে সবার সামনে একদিন আমার বিয়ের কথা উঠলো। তোমার আব্বু আগুনে ঘি ঢালার মতো কথাকার কোন মেয়ের কথা বললো, আমি মেজাজ হারিয়ে ফেললাম। 1 বছর পর বিয়ে করব বললাম। আমি আগে কিভাবে বুঝতে পারি নাই, কি বলবো কি করব মাথা কাজ করছিল না। তারপর রাকিবের বিয়ে ঠিক হলো। তখন আব্বু আমার কথা শোনালো, এমনকি আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ আমি যখন থেকে তোমাকে ভালোবাসি তারপর থেকেই বলছিলাম আমি যেভাবে হোক রাকিবের আগে বিয়ে করব। বিয়ে করেও ছিলাম, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। আবেগ আর কষ্টগুলো নিজের ভেতর চাপিয়ে রাখতে রাখতে আর পারছিলাম না। রাকিবের গায়ে হলুদের রাতে ফুপিকে জড়িয়ে কাঁদতে কাঁদতে একটা কথাই শুধু বলছিলাম, আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। সে ভুলের শাস্তিস্বরূপ মেয়েকে আমার থেকে কেড়ে নিও না। আমি মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। ফুপি নিরুপায় ছিল আমার কান্না দেখে, তবুও কয়েকবার আব্বুকে বলার চেষ্টা করেছে, কিন্তু সাহস পায়নি, কোলে উঠাইতে পারেনি। তারপর শুরু হলো তোমার আব্বুর ছেলে দেখা। বাধ্য হয়ে বাসায় রাগারাগি করলাম। তোমার বাসার কাজে শেষে করতে প্রজেক্টের দায়িত্বে দেশের বাইরে গেলাম। বিয়ের কথা বাসায় বলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমার পুরোপুরি টার্গেট ছিল 1 তারিখে তোমাকে প্রপোজ করব, রাতে বাসায় ফিরে বিয়ের কথা বলবো। বাসায় মানলে 2 তারিখ ধুমধাম করে গায়ে হলুদ করে বিয়ে, না মানলে তোমাকে নিয়ে বাড়ি ছাড়বো। মাঝখান থেকে তুমি 3 দিন আগে প্রপোজ করে বসলে, সবকিছু এলোমেলো করে দিয়েছিলে। তবে যাই হোক, রবের কাছে হাজার শুকরিয়া যে কোনো ঝামেলা ছাড়াই তোমাকে পেয়ে গেছি। মেয়ে হতবিম্বল পাথরের মতো হয়ে বসে আছে আবিরের মুখের পানে চেয়ে। কিছু জিজ্ঞেস করা বা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আবির দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মেঘের হাত থেকে কাগজ নিতে নিতে
ভাবে গালে চুমু খেয়ে পুরুষ কণ্ঠে বলে উঠল, বউ, আমি তোমাকে 5 মিনিট দিচ্ছি, এর মধ্যে টাস্কি খাওয়া মুড থেকে বেরিয়ে রোমান্টিক মুডে আসো। আমার বুকের ভেতর প্রেম ভালোবাসার ফুটন্ত গরম পানির মতো টকবক করছে। তুমি রোমান্টিক মুডে না আসলে আমার অন্তর পুড়ে ছারখার হয়ে যাবে। তুমি কি তা চাও? মেঘ নির্বাক চোখে আবিরের দিকে তাকালো। আবির নিঃশব্দে হেসে চোখ টিপল। আবিরের নির্লজ্জ মার্কা কথা কাণ্ড শুনে মেঘ কিচ্ছিত হাসলো। সকালে নাস্তার টেবিলে আবির আর মেঘ ব্যতীত সকলে উপস্থিত। বন্যা আজ সবার সাথেই খেতে বসেছে। ইকবাল খান ধীর কণ্ঠে শোধালো, আবির আর মেঘ কি এখন ওঠেনি? মালিয়া খান মিমকে উদ্দেশ্য করে বলল, মিম দেখে আয় তো। মিম সঙ্গে সঙ্গে উঠে গেল। আবিরের রুমের দরজায় ডাকতে গিয়ে খেয়াল করলো দরজা খোলা। রুমে মেঘ, আবির কেউ নেই। রুমের দরজা ভেতরে ঢুকে ভালোভাবে দেখলো। সহসা বাইরে এসে উচ্চস্বরে বলল, ভাইয়া আপু কেউ রুমে নেই। আলী আহমদ খান সঙ্গে সঙ্গে তানভীরের দিকে তাকালেন। তানভীর আঁতকে উঠে বলল, আমি সত্যি এসবের কিচ্ছু জানি না। ওরা কোথায়?